বাংলাদেশের সংবিধানে পরবর্তীতে যে সংবিধান হবে, এই সংবিধানের প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লেখা থাকতে হবে, নতুবা সেটাকে পরিগঞ্জায় নিক্ষেপ করে দেওয়া হবে। 3 নম্বর কথা বলতে চাই, জাতিসংঘ মানবাধিকার অফিস বাংলাদেশে করার জন্য পাইতারা চলছে। পরিষ্কার বিষয় বলছি, পৃথিবীর বড় রাষ্ট্রে, আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপে মানবাধিকার অফিস নাই। আমার বাংলাদেশকে কেন মানবাধিকার অফিস করতে চাচ্ছেন? এই সরাইল কুট্টাপাড়ার মুখ থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ স্ট্যান্ড পর্যন্ত এর ভিতরে পাখির মতো গুলি করে তাদের লাশ ফেলানো হয়েছে। আওয়ামী লীগ আসবে আর আমরা থাকবো, সেটা হবে না। আওয়ামী লীগ বাংলাদেশে নির্যাতন করতে চাইলে, রাজনীতি করতে চাইলে আমাদের লাশের উপর পাড়া দিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের হবে না। সামনে নির্বাচন হবে, ব্যালট পেপার আসবে, নৌকা বলে কোনো মার্কা। আমি এখান থেকে নির্বাচন করব সেই কথা আমি বলি না। সরাইল উলামায়ে কেরামের আসন, আল্লামা আমিন এখান থেকে এমপি হয়েছিলেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম বসে একজন আলেমকে 15-17 শহীদের নাজরানা হিসাবে একজন আলেমকে আপনারা এখান থেকে নির্বাচন করার জন্য ঠিক করেন। আপনারা সবাই মিল্লা যদি আমার নাম প্রস্তাব করেন, আমি আপনাদের লাঠি হইতে প্রস্তুত। ধর্মীয় সংগঠন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন জমিয়তে উলামা ইসলামের সরাইল শাখা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সরাইলের সভাপতি, আমার সহযোদ্ধা, যার সঙ্গে অনেক কাজকর্ম করেছি, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির নির্বাচন এবং পরবর্তীতে আরেকজন আমার অত্যন্ত স্নেহভাজন আমার উস্তাদ জাদা, জামাত ইসলামীর নেতা হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব সহ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস। সর্বপ্রথম আমি স্মরণ করছি স্বাধীনতা দিবসে সেই 25 মার্চের সেই কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, আজকের রমজানের শেষ দশকের 25 তারিখের ইফতার মাহফিলের পূর্বক্ষণে, ইফতারের পূর্বক্ষণে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ যেন সকলকে শাহাদতের মর্যাদা দান করেন। কিন্তু স্বাধীনতার 53 বৎসরে যারা রক্ত দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনের জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, আজকে 53 বৎসরে আমরা আজকে এই মাটিতে দাঁড়ায় বলতে হয়, স্বাধীনতার সুফল আমরা পাই নাই। বিশেষ করে গত 17 বৎসর যারা দিনের বুট রাতে করে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চেপে বসেছিলেন, যারা গোটা বাংলাদেশের মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোনো মানুষের জবান নিরাপদ ছিল না, যারা সব জায়গায় জবানে তালা লাগিয়েছিলেন, কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। আজকে 17টা বৎসর পর্যন্ত এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে তারা নির্যাতন করে নাই। আমার বাংলাদেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্যে, দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্যে, বাংলাদেশের সম্পদ একজন আর্মি অফিসারকে তৈরি করতে দেশের অনেক কিছু খরচ হয়। একজন আর্মি অফিসার তার প্রথম থেকে ট্রেনিং করে, শিক্ষাগত যোগ্যতা হাসিল করে সেই পদ পর্যন্ত যাইতে তার পরিবার এবং এই দেশের সরকার
সরকারের রাজস্বের অনেক কিছু খরচ করার পরে হয়। এরকম 57 জন চৌকস আর্মি অফিসারকে এক রাত্রে পাখির মতো গুলি করে হত্যা করেছেন শেখ হাসিনার প্রকাশ্য নির্দেশে। দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করেছিলেন, দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইবার চেষ্টা করেছিলেন। ভারতে যায় যিনি মাথার মধ্যে তিলক পরেছিলেন, যাকে তার সামনে ভারতের মুখ্যমন্ত্রী বলে যখন বক্তৃতা দিয়েছেন তখনও তার কোনো প্রতিবাদ করেন নাই, তিনি হাসি মুখে সেটাকে গ্রহণ করেছিলেন। 2 নম্বর, এই দেশটা হলো মুসলমানের দেশ। 92% মুসলমান বাংলাদেশে। রাস্তাঘাটে সব জায়গায় ইসলামের নিদর্শন দেখা যায়। কোনো একটা পেট্রোল পাম্প পর্যন্ত আমাদের বাংলাদেশে হয় না যেটার মধ্যে নামাজের জায়গা তৈরি করতে হয় না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে পর্যন্ত নামাজের জায়গা আছে, প্রত্যেক থানা লেভেলের অফিস পর্যন্ত নামাজের জায়গা আছে। যেখানে 20 জন 25 জন লোক বসবাস করে সেখানে নামাজের জায়গা করতে হয়। ইসলামের নিদর্শন সর্বত্র। আজকে যদি আমার দেশের কোন নেতা কোথাও আসেন, ঘন্টার পর ঘন্টা যদি কোথাও থাকেন, লোকজনকে ভাড়া দিয়ে আনতে হয়, তারপরও লোকজন আইসা ছুটাছুটি করে। আর আমার বাংলাদেশের একজন আলেম কোথাও যাবে যদি শোনে, গভীর রাত্র পর্যন্ত মানুষ তার চেহারা দেখার জন্য বসে থাকেন। এই উলামায়ে কেরামের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, ইসলামের দেশ। আওয়ামী লীগের সর্বপ্রথম টার্গেট হলো এই দেশটাকে ইসলামকে মুছে ফেলা। যার ইতিহাস সাক্ষ্য দিয়েছে আওয়ামী লীগ জন্ম হয়েছে মুসলিম লীগ থেকে। মুসলিম লীগের নাতি হলো আওয়ামী লীগ। মুসলিম লীগ থেকে বের হয়ে সর্বপ্রথম করেছেন আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ তাদের কাছে এতই ঘৃণিত, সেইটা সর্বপ্রথম আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে করেছেন আওয়ামী লীগ। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছেন। নজরুল ইসলাম হল থেকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ নাম রেখেছেন। ইসলাম যেখানে আছে সেখানেই বাদ। বাংলাদেশের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করে দেশটাকে মুসলিম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচয় করে দেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। আজকে সংবিধান প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে, সংবিধান প্রণয়নের কমিশন গঠন করা হয়েছে। আমাদেরকে, আমিও সেই কমিটির একজন সদস্য, সেই ডক্টর ইউনূস সাহেবের এখানে মিটিং হয়েছিল, আমরা 105 জন সদস্য সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমাদেরকে এখন এক এক করে ডাকতে শুরু করেছেন। আমাদের কাছে কাগজপত্র আসছে, ইতিমধ্যে যারা গিয়েছেন, যারা সংবিধান প্রণয়ন করবেন সেই কমিশন নাকি বলতেছেন রাষ্ট্রধর্ম ইসলাম যেখানে আছে সেখানে প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কেন সংযোজন করতে হবে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো কেন টেন চলবে না। বাংলাদেশের সংবিধানে পরবর্তীতে যে সংবিধান হবে, এই সংবিধানের প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লেখা থাকতে হবে, নতুবা সেটাকে পরিগঙ্গায় নিক্ষেপ করে দেওয়া হবে। 2 নম্বর কথা বলতে চাই, বহুত্ববাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য সাংবিধানিকভাবে পায়তারা চলছে। আমি বহুত্ববাদের ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধু একটাই বলতে চাই, বহুত্ববাদ দিয়ে বুঝাইতে চাচ্ছে সমকামিতাও জায়েজ। আপনি যদি একজন পুরুষের সাথে যদি আপনার ভালো লাগে তার সঙ্গে আপনি ফিরিত করবেন। আপনি যদি হিন্দুকে বিয়ে করতে চান আমরা কেউ কিছু বলতে পারবো না। হিন্দু যদি কোনো মুসলমানকে বিয়ে করে আমরা কিছু বলতে পারবো না। এটার নাম হলো বহুত্ববাদ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে বহুত্ববাদের কোনো কিছু সংবিধানে থাকতে পারবে না। ওই যে এখানে বোধ কাওয়া কাদের দলের লোক আছে, এই জন্য সবাই কথা কয় না। বহুত্ববাদ নামে কোনো কিছু বাংলাদেশের সংবিধানে থাকতে পারবে না। 3 নম্বর কথা বলতে চাই, জাতিসংঘ মানবাধিকার অফিস বাংলাদেশে করার জন্য পায়তারা চলছে। পরিষ্কার ভাষায় বলছি, পৃথিবীর বড় রাষ্ট্রে, আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপে মানবাধিকার অফিস নাই। আমার বাংলাদেশকে কেন মানবাধিকার অফিস করতে চাচ্ছেন? মানবাধিকারের অফিসটা করার আসল বিষয়টা হলো, যখন এইখানে কেউ বলৎকার করবে, যখন এইখানে কেউ একজন আরেকজনের সঙ্গে প্রেম লাগায়, যখন বিবাহ বহির্ভূত যখন চলাফেরা করবে, মৌলানা কুতুব সাহেবের কাছে খারাপ লাগবে, আনিস ভাইয়ের কাছে খারাপ লাগবে। তারা যখন দেয় ধরবে, তখন ওই মানবাধিকার এসে বলবেন তোমরা মানবাধিকার লঙ্ঘনকারী,
তার কারণ হলো এটা তার অধিকার। এই জন্য বাংলাদেশে মানবাধিকারের কোনো অফিস হবে না। শেষ কথা আপনাদের বলতে চাই, রক্ত যারা দিয়েছেন চারটা, 1 নম্বর হলো পিলখানা, 2 নম্বর শাপলা চত্বর, 3 নম্বর 2021-এ রক্ত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। গতকাল আমরা শহীদ পরিবারের ইফতারের আয়োজন করেছিলাম। শহীদ পরিবার শাপলা চত্বরের শহীদের সবচাইতে বড় অংশ ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছে। 2021 সালে শহীদ 17 জনকে সেই সরাইল কুট্টাপাড়ার মুখ থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন পর্যন্ত এর ভিতরে পাখির মতো গুলি করে তাদের লাশ ফালানো হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আপনারা চান না তো? সবাই না চান? চান? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হইতেই হবে। যদি এই বিচার নিয়ে কোনো টালবাহানা করা হয়, আমি জুনায়েদ আল হাবিব আপনাদের এখানে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। পরিষ্কার ভাষায় বলছি, বিচার হইতে হবে। 2 নম্বর ভাষা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন অনেক লোকজন এসে চুপচাপ দেখা করত, বলতো হুজুর আজকে 12 বছর যাবৎ জেলে আছি। জিজ্ঞেস করলাম 12 বছর যাবৎ জেলে কীভাবে আছেন, কারণটা কি? বলে হুজুর আমরা নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদের তালেবানের সদস্য। কি ঘোষিত? নিষিদ্ধ ঘোষিত। যেই সমস্ত সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, বুকে হাত দিয়ে রোজা রেখে ইফতারের আগে পরিষ্কার বলছি, পৃথিবীতে যত সংগঠনকে জাতিসংঘ সহ আমেরিকা সহ যত সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সকলের সন্ত্রাসী কার্যক্রম যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগের 1 বৎসরের সন্ত্রাসের সমান হবে না। গোটা তৃণমূল থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য, পুরা পরহেজগার, যার জীবনে কোনোদিন তাজ্জুদ কাজা নাই, হে হইল এই সমাজের সবচাইতে বড় সন্ত্রাসী। তাইলে আজকে পরিষ্কার ভাষায় বলবো, আওয়ামী লীগকে আবার এই দেশে আনবেন, জয় বাংলার স্লোগান হবে, ব্যালট পেপার আবার নৌকা মার্কাও থাকবে। আমি জানি না আপনারা আপনাদের সাথে একমত হবেন কিনা, আমি আমার মতটা কই, আপনারা আমার সাথে একমত হইলে হাঁ বা না কয়ে দিয়েন। আজকে হাঁ অথবা না যুক্ত হবে, আওয়ামী লীগ আসবে আর আমি জুনায়েদ আল হাবিব থাকবো। এটা হবে না, এটা হবে না, পরিষ্কার কথা। আমার আওয়ামী লীগ আসবে আর আমরা থাকবো, সেটা হবে না। আওয়ামী লীগ বাংলাদেশে নির্যাতন করতে চাইলে, রাজনীতি করতে চাইলে আমাদের লাশের উপর পাড়া দিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না। সামনে নির্বাচন হবে, ব্যালট পেপার আসবে, নৌকা বলে কোনো মার্কা, ও যে কাওয়াকাদের লোক আছে, কথা কয় না, নৌকা বলে কোনো মার্কা থাকবে না। শেষ কথা আপনাদের সামনে, সরাইল এটা আলেম ওলামায়ে কেরামের আসন। আমার কুতুব ভাইয়ের বাবা, আমার রহমতুল্লাহি আলাইহি, আমার বড় শফিক উস্তাদ আমাকে খুব মহব্বত করতেন। আমি আপনাদের এই সমস্ত লোকজন হয়তো বলতে পারবে না, ওনারা ছোট ছিলেন, আমার কুতুব ভাই কিছু বলতে পারবে। চুনটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করবেন, পাকশিমুলির মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন মাওলানা লিয়াকত সাহেবকে, জিজ্ঞেস করবেন মাওলানা আব্দুল মালিককে, জিজ্ঞেস করবেন দুবাজিল আব্দুল গফফারকে, তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি 80-র দশক থেকে 81-82 সন থেকে আপনাদের সরাইলের প্রত্যেকটি গ্রামে গ্রামে পেট কাদা ভেঙ্গে আমি দৌড়াদৌড়ি করেছি। আমার মনে আছে, আমার ভাই মাওলানা আতিকুল্লাহ সাহেব চুনটা মাদ্রাসার মুহতামিম, আমি একদিন বৃষ্টিতে ভিজে ওনার এখানে যাই, যখন উঠতেছিলাম ভাইয়া উপরের দিকে, তখন পিছলে পড়ে যাই নিচে। তারপরে উপরে উঠার পরে উনি আমাকে জড়িয়ে ধরে বলছিলেন, আপনার দ্বারাই কিছু হবে। সুতরাং আমি শেষ কথা আপনাদেরকে বলছি, লাল বাদশা এখানে আছেন, আমার এই সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি এখান থেকে নির্বাচন করব সেই কথা আমি বলি না। সরাইল ওলামায়ে কেরামের আসন, আল্লামা আমিনী এখান থেকে এমপি হয়েছিলেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরাম বসে একজন আলেমকে 15-17 শহীদের নাজরানা হিসাবে একজন আলেমকে আপনারা এখান থেকে নির্বাচন করার জন্য ঠিক করেন। আপনারা সবাই মিল্লা যদি আমার নাম প্রস্তাব করেন, আমি আপনাদের লাঠি হইতে প্রস্তুত। বাস এইটুক কথা বলে রাখলাম, আপনাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত।